তো তুমি কি এই অভিযোগটাকে উড়িয়ে দিতে চাও যে ফিল্ম মুখোপাধ্যায় শুরুর দিকে অনেক যত্ন নিয়ে ছবি করতেন, এখন এটা একদম একটা সম্পূর্ণ বাজে ভিত্তিহীন কথা। তিনি ওই মানে প্লেট টু গ্যালারিতে এখন বিশ্বাস করেন? আমি আমার মতো ছবি বানিয়ে গেছি এবং তাতে কিছু ছবিতে মানুষ খুব ভালোবাসা পেয়েছে কিছু ধরনের, এবং কিছু ধরনের মানুষ ভালোবাসা দেয়নি। তো তাতে আমার কিছু এসে যায় না। মানুষ এটা ধরে নেন যে আমি তাদের জন্য ছবি বানাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সর্বৈব ভুল, সেটা আমি প্রথম দিন থেকে বলেছি। আমি কিন্তু ছবি একমাত্র নিজের জন্য বানাই। আমি এক্সিকল টু প্রেমও করি, দশম অবতারও করি, পদাতিকও করি, অতি উত্তমও করি, টেক্কাও করি, সত্যি হলে সত্যি কিছু নিয়েও করি। একইভাবে হয়তো ফ্যামিলি ড্রামা আমি কোনোদিন বানাবো না, যেখানে একটা গল্প চার দেয়ালের মধ্যে, যেটা সিনেমার থেকে বেশি সিরিয়াল বেশি। কলকাতা শহরকে উনি যেভাবে এক্সপ্লোর করেছেন খুব কম মানুষই করেছেন। সেই তুলনায় কলকাতা শহরে তো তার ছবি অতটা আলোচিত নয়, বা তাকে সেভাবে শহর মনেও রাখেনি। চঞ্চল চৌধুরী এই যে একতাল মাটি হয়ে যান অভিনেতা হিসেবে, এইটা খুব জরুরি, এটা খুব দরকার ছিল। পদাতিকের সারপ্রাইজ প্যাকেজ কিন্তু বানাবে। তো এই বাংলাদেশের ওই অস্থির সময় তুমি কতটা চিন্তায় ছিলে? নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে দেবপ্রিয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতদা, ওয়েলকাম টু আডিশন। সৃজিতদা, পদাতিক, তোমার সঙ্গে লাস্ট যখন কথা হচ্ছিল যে তুমি মানে এনকাউন্টার উইথ মৃণাল সেন বলছিলে, তো দেখা হওয়া, সিনেমা দেখা আর সিনেমা বানাতে বানাতে আবার একটা আলাদা দেখা, তো সেটা কেমন? মানে আমরা তো দেখছি সিনেমা, তাকে একরকমভাবে দেখছি, তারপর তুমি মিট করেছো পার্সোনালি, তাকে একরকমভাবে দেখেছো, কিন্তু আমার মনে হয় সিনেমা তৈরি করতে বোধহয় মৃণাল সেনকে কি আরও বেশি ভালোভাবে চিনেছো? হ্যাঁ হ্যাঁ, অতি অবশ্যই। যখন দেখা করেছিলাম, মানে অটোগ্রাফের পর উনি ডেকে পাঠিয়েছিলেন, ভয়ে ভয়ে গেছিলাম দুরু দুরু বক্ষে। তারপর ওনার সঙ্গে প্রায় ঘন্টা দুয়েক কথা হয়। তারপরে ছোটখাটো দেখা হয়েছে লন্ডনে। আহ একটা খুব প্রিয় ছবি আছে আমার, ঋতুদার আর মৃণাল সেন, আমরা দুজনে কথা বলছি মৃণাল সেনের সঙ্গে। তো সেটা তো একটা দেখা হওয়ার একটা আলাদা অধ্যায়। কিন্তু অবভিয়াসলি লকডাউনের সময় লেখা এই চিত্রনাট্য, তাদের যে পরিমাণ পড়াশোনা করতে হয়েছে মৃণাল সেন, তখন শুধু মৃণাল সেনের ছবি দেখে না, মৃণাল সেনের লেখা প্রবন্ধ, মৃণাল সেনের নিজের সম্বন্ধে লেখা যে বই, আত্মজীবনী, সেটা পড়ে, তারপর কুণাল দা বন্ধু, সেটা পড়ে, সিনেমা দেখে, নানান প্রবন্ধ পড়ে, নানান লোকের লেখা পড়ে মৃণাল সেনের ওপর, অবভিয়াসলি সেটার ব্যাপ্তি, সেটার পরিসর অনেক বেশি। সো সেটা ডেফিনেটলি অনেক বেশি ইনডেপথ, এবং সেই পার্সপেক্টিভটা অনেক ডিটেইলড। রাইট। কিন্তু আর যখন তুমি ফিল্মটা তৈরি করছো, মেকিং মানে করতে গিয়ে, তখনও কি কিছু রিয়েলাইজেশন হচ্ছে যে আমি এইভাবে ভেবেছিলাম ওনার সম্পর্কে, সেইটা কীরকম? মানে সেটাও তো হয় অনেক সময় যে তুমি যেহেতু নিজে ওই মানে উনি যেভাবে সিনেমা করেছেন সেই টেকনিকের প্রয়োগ ঘটাচ্ছ, ওনার সঙ্গে গীতা সেনের সম্পর্ক, বন্ধু সম্পর্ক, আমি জানি না ডক্টর কুমারবাবুর অধ্যায় আছে কিনা ওখানে। এই যে বিভিন্ন বিষয়ের মধ্যে যখন তুমি নিজে মানে ক্যামেরার পেছন থেকে যাচ্ছ বা লিখছো চিত্রনাট্য, তখন কি আরও নতুন? হ্যাঁ, অনেক এরকম দিক আবিষ্কার করেছি, এরকম অনেক ঘটনা জানতে পেরেছি, এটা আগে জানতাম না, ব্যক্তিগত অ্যানেকডোটস। কিন্তু সবচেয়ে বড় কথা যে উনি যে স্টাইলে সিনেমা করতেন, সেই স্টাইলগুলো ব্যবহার করে ওনার গল্প বলতে পেরেছি, এটা আমার কাছে দারুণ একটা পাওনা। গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করার মতো আর কি। তো ফ্রিজ ফ্রেম হোক, ফোর্থ ওয়াল ব্রেকিং হোক, ইন্টারভিউ এর বিখ্যাত সেই সিকোয়েন্স, আগের থেকে এক্সিস্টিং ফুটেজ ব্যবহার করে গল্প বলা হোক, নন লিনিয়ার স্টোরি টেলিং বা জামকাট তো আছেই। তো এই ধরনের সিনেমা টেকনিক্স বা স্টোরি টেলিং টেকনিক্স ব্যবহার করে ওনার গল্প বলতে পেরেছি, এটা আমার কাছে একটা বিশাল বড়। রাইট। আমি যদি ধরুন মৃণাল সেনের, আমি যদি একটা অদ্ভুত, যেটা মানে এই সময়দারের জন্য বলছি, ধরুন ভুবন সময়ের কথা যদি বলি, যেখানে উনি একদিকে মহান বাংলার কথা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের, আর তার বৈপরীত্যে হচ্ছে বম্বের ব্লাস্ট। তো এই যে বিষয়টা, মানে সমকালকে রাখছেন কিন্তু মহান, এবং যেটা আজ থেকে মানে এখন এত বছর পরেও, হ্যাঁ লেগেছে অতীতে, বছর পরেও আমরা আবার ওই মহান বাংলায় ফিরে যাই। সেটা ভুবন সোম, সেটা তো ভুবন সোমের একটা, এবং শুধু আনছেন না, যেভাবে আনছেন, সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিচ্ছেন, অনেকে ওনাদের সংঘাতের কথা বলেন স্টেটসম্যানের সেই চিঠি চালাচালে, আকাশ কুসুম নিয়ে, কিন্তু অনেকেই ভুলে যান যে মানে সত্যজিৎ রায় তার চার্লি চ্যাপলিন বইয়ের প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন।
আর উল্টো দিকে ভুবন সোমের শুরুই হচ্ছে সত্যজিৎটাকে ট্রিবিউট দিয়ে। তো দুজনের প্রতি অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসাও ছিল। সো এবং ভুবন সোম তো ইন্ডিয়ান নিউ ওয়েভের সূচনা করে, তো সেই অর্থে তো মৃণাল সেন ইন্ডিয়ান নিউ ওয়েভের জনক হিসেবে ধরা হয়। সো ভুবন সোম 1955 সালে পথের পাঁচালী যেরকম ভারতীয় সিনেমাকে একটা ধাক্কা দিয়েছিল, ঠিক সেরকম ভাবে 1969 সালে ভুবন সোম কিন্তু ভারতীয় সিনেমাকে একটা ধাক্কা দিয়েছিল, এবং সেই জন্যই আমার মনে হয় মৃণাল সেনকে ওই ফাদার অফ ইন্ডিয়ান নিউ ওয়েভ বলা হয়। রাইট। আর কোথাও কি সিনেমা কথাতে আসবো, যেটা জানতে চাইবো যে আমরা অনেক সময় মানে একটু সরলীকৃত করা হয় যে পলিটিক্যাল ফিল্ম মেকার, সেটা কি মনে হয় সরলীকৃতই করা হয়? সরলীকৃতই করা হয়, কারণ সেটা একটা ফেজ, একটা অধ্যায়। তার আগে এবং পরে আরো দুটো ডিস্টিংক্টলি আলাদা ফেজ আছে বা অধ্যায় আছে মৃণাল সেনের। বিশেষ করে তার পিক সময় যেটাকে বলা হয়, সেটা কিন্তু রাজনৈতিক ছবি থেকে সরে এসে মধ্যবিত্ত যে ক্রাইসিস, সেই ক্রাইসিস নিয়ে যে ছবি, বা ওনার খুব বিখ্যাত অ্যাবসেন্স ট্রিলজি যেটাকে বলা হয়, যে একজন নেই, তাকে ঘিরে যা যা হচ্ছে সমাজে সেটা যে প্রতিফলন, সেটা কিন্তু তার ইন্টারন্যাশনাল অ্যাক্লেম কিন্তু সেই সময় থেকে আরো বেশি করে আসতে শুরু করে। এবং সেই কাজেই শুধু রাজনৈতিক ফিল্ম মেকার হিসেবে বললে সেটা ডেফিনেটলি সরলীকরণ। রাইট। আর পদাতিকের ক্ষেত্রে যেটা জানতে চাইবো, এই যে পদাতিক অবভিয়াসলি ওনারই একটা ছবি, সেখান থেকে নেওয়া বায়োগ্রাফি তো নিশ্চয়ই, কিন্তু তার মধ্যে দিয়েও মানে তার দর্শন, তার ছোটবেলা, সেইগুলো কিভাবে থাকবে আর কি, মানে তুমি কিভাবে রাখতে, মানে এটা কি বায়োগ্রাফিক্যাল কিন্তু তার মধ্যে সিনেমার মধ্যে সিনেমার? না না না, এটা একটা ক্লাসিক্যাল বায়োপিক, একদম ক্লাসিক্যাল স্ট্রাকচার্ড বায়োপিক। শুধু একটাই জিনিস, আমাদের দেশে বায়োপিক মানেই যেটা ধরা হয় যে প্রচন্ড বন্দনা, প্রচন্ড স্তুতি এবং একটা পেডেস্টেলে তুলে দেয়া, যে মানে তাকে অলমোস্ট ঈশ্বরের মতো পুজো করা। এইটা কিন্তু কুনাল দা, মানে মৃণাল সেনের ছেলে, আমায় বলেছিলেন যে এইটা কিন্তু করো না। উনি কিন্তু একটা রক্ত মাংসের মানুষ ছিলেন, হি ওয়াজ এ জিনিয়াস বাট এ ফ্লড জিনিয়াস। সো এই রক্ত মাংসের মানুষের গল্পটা তুলে ধরতে পেরেছি কারণ কুনালদার সেই সাপোর্টটা ছিল বলে। এবং সেই জায়গা থেকে পদাতিক খুব স্পেশাল। পদাতিক কিন্তু তার শর্টকামিংস, তার তার দুর্বলতা, সেই জায়গাগুলো এক্সামিন করে মানুষ হিসেবে বা স্বামী হিসেবে, এইগুলো কিন্তু পদাতিক দেখে। একেবারে আমার একবারই ওনার ইন্টারভিউ করার সৌভাগ্য হচ্ছে, তো একদম সেই সময় দাঁড়িয়ে, এবং আমি ওনার স্ত্রীকেও আমি দেখেছি সামনে থেকে। তো কোথাও এই আমি জানি এখানে হয়তো আছে ওটা যে মানে মানে কুণাল সেন উনি হচ্ছেন, সেটা উনি খেয়াল করতে পারছেন একদিন পর, বা এই যে আমরা মানে বউ তো আছে, বউকে ভালোবাসেন খুবই, কিন্তু আবার কোথাও একটা অবহেলিত জায়গা তৈরি আছে, সেগুলো সব ছবিতে আছে, সেইগুলো সেই সব ঘটনা ছবিতে আছে। সিনেমা পাগল মানুষ, কিন্তু সেই সিনেমা পাগল হতে গিয়ে তিনি যখন তার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, সেটার যে প্রতিফলন সংসারে, সেগুলোও আছে। সো সব মিলিয়ে না একটা পূর্ণাঙ্গ ছবি উঠে আসে, which is the purpose of a true biopic. তো কোথাও কি মনে হয় যারা ক্রিয়েটিভ হয় তারাই ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, মানে তোমার ক্ষেত্রে আমি যে মানে মানে একটা যে সিনেমার প্রতি বা কাজের প্রতি যে প্যাশন, সেটা কোথাও গিয়ে এফেক্ট করে, এবং যেটা তার মানে তার সহধর্মিণী হোক বা তার বাড়ির লোক হোক, সেটার জন্য তাদের কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং। ডেফিনেটলি সেটা তো আছে, সেটা তো আমি নিজের জীবনেও টের পেয়েছি এবং অনেকের জীবনে দেখেছি যে এরকম হয়, সেটা তো সেটা তো ডেফিনেটলি আছে। তো তোমার জীবনে কি এখন সেটা হয়, মানে মানে তোমার বউ তো এই প্রফেশনে, তুমিও কি সেটার মধ্যে দিয়ে যাও? হ্যাঁ, মানে খানিকটা তো যেতেই হয়, মানে আমার মনে হয় সেটা ইজ আ অকুপেশনাল হ্যাজার্ড, সেটাকে অগ্রাহ্য করে এগিয়ে যাওয়া খুব মুশকিল। আমার একটা প্রশ্ন আছে, সৃজিত মুখোপাধ্যায় যখন মানে এই সিনেমা পাগল ভাবছে যে অবভিয়াসলি হয়তো বাড়িতে সে সময় দিতে পারছে না, কিন্তু আবার সৃজিত মুখোপাধ্যায় যখন একজন মানুষ, সাধারণ মানুষ, বা এবার যদি তার পরিবারের লোক মানে তার স্ত্রীও যদি তখন তাকে সময় দিতে না পারে, তাহলে কি দ্য সেম প্রবলেম সেটা হয় না, সেটা কাজ করে না কখনোই? আচ্ছা, মানে সেই দিক দিয়ে একদম ইয়ে। আচ্ছা, আর চঞ্চল চৌধুরীকে কাজ করার কারণটা কি? কেন মনে হলো যে
একটা তো হচ্ছে যে ক্লাসিক্যাল বায়োপিকে দৈহিক সিমিলারিটি আমার ইম্পর্টেন্ট মনে হয়, কারণ বিশেষ করে যারা তাকে দেখেছে তাদের ইমাজিনেশনকে এইড করার জন্য আমার মনে হয় দৈহিক সিমিলারিটিটা ইম্পর্টেন্ট। স্পিরিটটা ধরো ডেফিনেটলি আরো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু দৈহিক সিমিলারিটিও ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে চঞ্চল খুব ভালো ফিট। দ্বিতীয় কথা, চঞ্চল চৌধুরী এই যে একতাল মাটি হয়ে যান অভিনেতা হিসেবে, এইটা খুব জরুরি, এটা খুব দরকার ছিল, যেটার জন্য এই চরিত্রায়নটা অত ভালোভাবে করা গেছে বা ফুটে উঠেছে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সেটা সেই জায়গাটা থেকে চঞ্চল চৌধুরীর সিলেকশনটা খুব জরুরি। তোমার এই ট্রিবিউটটা দেওয়ার মানে ভাবনাটা কিভাবে এলো এবং কেন, মানে কোথাও কি এটাও তোমার মাথায় কাজ করেছে যে যে পরিমাণ আলোচনা হওয়া উচিত ডেফিনেটলি যে পরিমাণ আলোচনা হওয়া উচিত, কলকাতা শহর যাকে মৃণাল সেন এলডোরাডো বলে জানতেন, যার ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে মানে কলকাতা শহরকে উনি যেভাবে এক্সপ্লোর করেছেন খুব কম মানুষই করেছেন, সেই তুলনায় কলকাতা শহরে তো তার ছবি অতটা আলোচিত নয়, বা তাকে সেভাবে শহর মনেও রাখেনি। তার নামে একটা রাস্তা নেই, তার নামে একটা পার্ক নেই, তার নামে একটা সিনেমা হল নেই, বা কোনো ইনস্টিটিউট নেই, ফিল্ম ইনস্টিটিউট নেই। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে শতবর্ষ ইজ দ্য রাইট ওকেশন তাকে সেলিব্রেট করার, এবং সেই কারণ মানুষ সবসময় সেই ওকেশনটা খোঁজে। সেই ওকেশনের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে শতবর্ষ, আই এম সো হ্যাপি যে শতবর্ষে তিনটে কাজ হয়েছে তাকে নিয়ে, এবং তিনজন মানে একদম এই সময়কার যারা কাজ করছেন সেরকম প্রমুখ মানুষ কাজ দিয়ে তাকে সেলিব্রেট করা গেছে। সো আই এম ভেরি হ্যাপি দ্যাট ইজ হ্যাপেন। এবং মৃণাল সেনের ইনফ্লুয়েন্স আমাদের সবার ফিল্ম মেকিং এ অনেকদিন ধরেই আছে, কিন্তু আই থট শতবর্ষ ইজ দ্য রাইট টাইম টু সেলিব্রেট দ্যাট। রাইট। আর কোথাও এই যে কেন মনে হয় যে মানে এই বর্তমান সময় সবসময় মানে সমাজ জীবনের প্রতিফলন তার ছবিতে বরাবরই হয়ে এসছে বলেই কি সাধারণ মানুষ সেভাবে ওনার ছবিকে মানে সোকল মানে বেশিরভাগ, যদি আমি বক্স অফিসের নিরিখে ভাবি বা যেটা তুমি বললে যে জনপ্রিয়তার নিরিখে ভাবি, আমার মনে হয় উনি কোনোদিনই কখনোই খুব পপুলিস্ট ছবি করেননি, এবং পপুলিস্ট ছবি করার মানে সেই জায়গাতে উনি একদমই আপসহীনভাবে ছবি ছবি করে গেছেন। সাধারণ মানুষ তো একটু এন্টারটেনমেন্টও খোঁজে, একটু পপুলিস্ট। আজকে তুমি যদি সত্যজিৎ রায়ের ফিল্মোগ্রাফিও দেখো, সেখানে সাধারণ মানুষ কিসের কথা বলবেন? সোনার কেল্লার কথা বলে, জয় বাবা ফেলুনাথের কথা বলেন, গুপিগান বাঘাবাইনের কথা বলেন। তো একটু পপুলিস্ট ছবি অলওয়েজ বেশি ফলোয়িং পায় সেই জায়গা থেকে। তো আমার মনে হয় সেই জায়গা থেকেই হয়তো এই 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 ফারাকটা। সেই জায়গা থেকে কি নির্বাক নিয়ে হঠাৎ করে সবাক হলো শ্রী মুখোপাধ্যায় যে একটা সময় মানে সেই ছবি নিয়ে? হ্যাঁ, মানে মানিকবাবুর মেঘের 9 বছর আগে অলরেডি নির্বাক আমি বানিয়ে ফেলেছি। আজকের দিনে দাঁড়িয়ে মানিকবাবুর মেঘ নিয়ে যে ভালোবাসা মানিকবাবুর মেঘ পাচ্ছে, একটা অ্যাবস্ট্রাক্ট প্রেমের গল্প, একটা নির্বাক কারোর সঙ্গে প্রেমের গল্প, সেই ভালোবাসাটা 9 বছর আগে যদি পেতাম তাহলে আমারও ভাল লাগতো বা আমাদেরও ভাল লাগতো, এবং নির্বাক হয়তো ব্যবসা সফল ছবিও হতো। রাইট রাইট। অথচ এই ধরনের লেখা রবার্ট ব্রাউনিং বা এরা তো লিখে গেছেন অনেকদিন আগে। দেখো, মানে অ্যাবস্ট্রাক্ট প্রেমের গল্প বরাবরই ছিল। এবার আমাদের সমস্যা হলো আমরা ক্যাটেগরাইজ করে নিই। নির্বাকের আগের ছবি ছিল চতুষ্কোণ, তো এবার তার আগের ছবি ছিল মিশর রহস্য বা জাতিস্বর বা অটোগ্রাফ বা বাইচের শ্রাবণ। তো আমরা অলরেডি সৃজিত মুখার্জিকে একটা বাক্সে ঘেরাটোপে বেঁধে ফেলেছিলাম। সে যখন নির্বাক করলো তখন আমি বললাম যে না না, এ তো এরকম ছবি করে না, তাহলে এই ছবিটা আমি, কিন্তু এই নির্বাকী যদি অন্য কেউ বানাতো হয়তো বেশি সমাদৃত হতো। মানে সেই সেই পক্ষপাতটা তো ছিল। কিন্তু শ্রীজিৎ মুখোপাধ্যায়ের একদল ভক্ত যারা আছে তারা মনে করেন যে ওই নির্বাক বা ওই ধরনের বেশ কিছু ছবি আর শ্রীজিৎ মুখোপাধ্যায়ের হাত থেকে বেরোয় না, বা উনি বেরোতে চান না, কারণ তিনি ওই মানে প্লেট টু গ্যালারিতে এখন বিশ্বাস করেন। তুমি কি বলবে? তুমি নিশ্চয়ই শুনেছো এটা। আমি শুনেছি, কিন্তু আমি গ্যালারিতে কোনোদিনই বিশ্বাস করিনি। লাকিলি গ্যালারি আমায় বিশ্বাস করেছে, সো উইচ ইজ ডিফারেন্ট থিং। আমি আমার মতো ছবি বানিয়ে গেছি, এবং তাতে কিছু ছবিতে মানুষ খুব ভালোবাসা পেয়েছে কিছু ধরনের, এবং কিছু ধরনের মানুষ ভালোবাসা দেয়নি। তো তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমি যেরকম দশম অবতারও বানিয়েছি আগের বছর,
তার আগের বছর এক্সিকুয়াল টু প্রেমও বানিয়েছি। একটা বছরের সবচেয়ে সফল বাংলা ছবি, একটা বছরের সবচেয়ে অসফল বাংলা ছবির মধ্যে একটি, মানে বক্স অফিসে। তো আমার দুটো কোনোটাতেই এসে না, দুটো আমি ইকুয়ালি ভালোবেসে বানিয়েছি। সো যারা এক্সিকুয়াল টু প্রেম বা নির্বাক ভালোবেসেছেন, তারা হয়তো আমার বেশি পপুলিস্ট ছবি ভালোবাসেননি। আবার যারা বেশি পপুলিস্ট ছবি ভালোবাসেন তারা নির্বাক দেখে হেসে উড়িয়ে দিয়েছেন বা একদমই রিজেক্ট করেছেন। সো দু ধরনের মানুষই আছে। আমি আমার মতো ছবি করি। মাঝে মাঝে এক ধরনের মানুষ আমার ছবি ভালোবাসেন, মাঝে মাঝে অন্য ধরনের মানুষ আমার ছবি ভালোবাসেন। তুমি কি এই অভিযোগটাকে উড়িয়ে দিতে চাও যে ফিল্ম মুখোপাধ্যায় শুরুর দিকে অনেক যত্ন নিয়ে ছবি করতেন, এখন যত্ন এটা একদম কমেছে? একটা সম্পূর্ণ বাজে ভিত্তিহীন কথা। যত্ন আমার এখনো আছে, সব ছবিতেই আছে। যেটা অ্যাবসলিউটলি আমার মনে হয় যে মানুষ মানে মানুষ খুব ইনটলারেন্ট। মানে আমি যেই ধরনের ছবি ভালোবাসি সেই ধরনের ছবি না বানালেই সে লোকটা যত্নবান নয়। এইটা মানুষের এটা খুব খুব একটা স্বার্থপর পিওভি। মানে যাদের নির্বাক ভাল লাগে তারা দশম অবতারকে কোনো নম্বরই দিতে চায় না, আর যারা দশম অবতার ভাল লাগে তারা বলে যে নির্বাক জঘন্য আতেল একটা ছবি। তো এবার দুজনের মধ্যে যে ফারাক, সেটা দুজনের সমষ্টিগত একটা ফারাক। আমাকে তার মধ্যে টানছেন কেন? আমি দু ধরনেরই ছবি করি। আমি এক্সিকুয়াল টু প্রেমও করি, দশম অবতারও করি, পদাতিকও করি, অতি উত্তমও করি, টেক্কাও করি, সত্যি হলে সত্যি কিছু নিয়েও করি। আপনার যেটা পছন্দ আপনি সেটা দেখবেন, ভালো লাগবে। আসলে অসুবিধাটা কোথায় হয়, যত্নের ব্যাপার বা অসুবিধার জায়গাটা কখন আসে, যখন তুমি একজনকে বাক্সবন্দি করতে পারো না যে এই ধরনের ছবি করে। এই ডেফিনেশনে যখন তুমি তাকে ফেলতে পারো না, তখন তোমার খুব অসুবিধা হয়। তখন তুমি এদিক ওদিককার উল্টোপাল্টা যুক্তিহীন কথা বলে তাকে সে বাক্সের মধ্যে আনতে চেষ্টা করো। মানে যারা মনে করেন আমি অ্যাকচুয়ালি নির্বাকের মতো ছবি আমার বানানো উচিত, তারা যখন দেখতে পারেন যে আমি ফেলুদাও বানাচ্ছি, শেখর হোমও বানাচ্ছি, আবার দশম অবতারও বানাচ্ছি, বা টেক্কা বানাচ্ছি, বা অতি উত্তম বানাচ্ছি, তখন তারা বলে যে না, এরকম করলে তো খেলবো না। এবার ব্যাপারটা হচ্ছে আবার উল্টো দিকে যারা মনে করেন যে আমি পপুলিস্ট ছবি আমাদের বানানো উচিত, তারা তখন যখন দেখে আমি একটা এক্সিকুয়াল টু প্রেম বানাচ্ছি বা নির্বাক বানাচ্ছি, তখন তারা বলে যে না, এক্সপেরিমেন্টাল ছবি তুমি কেন বানাবে, তুমি তো বক্স অফিসের রাজা, তুমি বক্স অফিস ফ্রেন্ডলি ছবি বানাবে, তুমি পপুলিস্ট ছবি বানাবে। সো এরকম আর কি ব্যাপারটা। সো আসলে মানুষ এটা ধরে নেন যে আমি তাদের জন্য ছবি বানাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সর্বৈব ভুল, সেটা আমি প্রথম দিন থেকে বলেছি। আমি কিন্তু ছবি একমাত্র নিজের জন্য বানাই। আমার নিজের যেটা দেখতে ভালো লাগে আমি সেটা বানাই। এবার আমার দু ধরনের ছবি দেখতেই ভালো লাগে। আমি নিজের গাঁটের পয়সা খরচা করে একটা নির্বাকও দেখবো, আমার গাঁটের পয়সা খরচা করে আমি একটা দশম অবতারও দেখবো, টেক্কাও দেখবো, সত্যি বলে সত্যি কিছু নিয়ে দেখবো, এক্সিকুয়াল টু প্রেমও দেখবো। কথা হচ্ছে যে আমি যেহেতু আমার অডিয়েন্স, যেহেতু আমি নিজে, মানে আমি নিজের কথা ভেবে ছবি বানাই, তাই জন্য এই ছবির তারতম্যটা ঘটে। এই তারতম্যটা তাই জন্য অনেকের পছন্দ না, কারণ সবাই ভাবেন যে আমি তার জন্য ছবিটা বানাচ্ছি, কিন্তু এটা তো ঠিক না, সেটা তো ভুল। মানে তোমার যেটা গল্প, যে গল্পটা বলতে ইচ্ছা করে তুমি সেই গল্পটা। কারেক্ট কারেক্ট। আমি কোনো ব্র্যাকেট বা কোনো ক্যাটাগরির ধার ধারি না। এবং এটা তোমার সচেতন ভাবে ছিল যে আমি কোনো এই ধরনের ছবি করে, ওই ধরনের ছবি করে, এটা আমি করবো না। কারণ আমি যেহেতু নিজে সব ধরনের ছবি দেখি, আমি নিজে সব ধরনের ছবি বানাই। তো একদম আউট এন্ড আউট, এখন যেটা সবাই বলে কমার্শিয়াল ছবি নেই তাই বাংলা সিনেমার এই অবস্থা, বা আরও যদি কমার্শিয়াল স্টার, মানে আমি একদম আমি মানে আউট এন্ড আউট নাচ গান কমার্শিয়াল ছবি কখনো মনে হয়েছে যে বানাতে ইচ্ছা বা কিছু, বা আদৌ বানাবার চেষ্টা করে? জুলফিকার তো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি দিক দিয়ে দেখতে গেলে, কিন্তু ওখানেও একটা গল্প আছে, ফাইট আছে। না, এবার আমার বক্তব্য যে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি বলতে যদি মাইন্ডলেস ছবি হয়, আমি মাইন্ডলেস ছবি বানাতে রাজি নই। আমার ছবি অনেক হিট হয়, সেটা হতে পারে, হ্যাঁ, হিট হয় না। ইনফ্যাক্ট অনেক মানুষ হয়তো মাইন্ডলেস ছবি দেখার জন্য যায়, বলে যে আমি টিকিট কেটেছি 2 ঘন্টা, আমি অত ভাবতে পারবো না। আমি মাইন্ডলেস ছবি যেখানে গল্পে কোনো যুক্তি নেই বা লজিক নেই, এটা আমি বানাতে পারবো না। একইভাবে হয়তো ফ্যামিলি ড্রামা আমি কোনোদিন বানাবো না, যেটা এখন মানুষ প্রচন্ড ভালোবাসছে। বানাবে, তোমার কি মনে হয় এটা? কারণ আমি ফ্যামিলি ড্রামা নিজে দেখতে পছন্দ করি না।
যেখানে একটা গল্প চার দেয়ালের মধ্যে, যেটা সিনেমার থেকে বেশি সিরিয়াল বেশি। আমি এটা জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, তুমি তুললে যে তুমিও কি, কারণ এই এই একটা ন্যারেটিভ আছে যে সিরিয়ালি মানে সিনেমার একটু সিরিয়ালের থেকে আর একটু আপলিটমেন্ট হয় সিনেমা, এবং সেটা নিয়ে অনেকের আপত্তি আছে, তুমিও কি তাই মনে করো? ডেফিনেটলি আপত্তি আছে। আমার মনে হয় যে চার দেয়ালের মধ্যে যদি গল্প বলতে হয় তাহলে আমাকে ঋতুপর্ণ ঘোষ হতে হবে। আমার কলমে ঋতুপর্ণ ঘোষের পাওয়ার থাকতে হবে, আমার মুহূর্তগুলোয় ঋতুপর্ণ ঘোষের সাটলটি থাকতে হবে, বা অপর্ণা সেনের সাটলটি থাকতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমি সংসারের গল্প বলবো বা ফ্যামিলি ড্রামা বলবো বা দেখবো, সেই পাওয়ার যদি আমার কলমে না থাকে আমি আমি করবো না। সো এবার আমি যদি কোনোদিন পারিবারিক ছবি করি, তার মধ্যে কিছু না কিছু থাকবে যেটা আমার সিগনেচার বহন করবে। আমি পারিবারিক ছবি পারসে এগেনস্টে নই, কিন্তু পারিবারিক ছবি যেখানে সিনেমায় উত্তীর্ণ হচ্ছে না বা সিনেমার কোষ্ঠী পাথরে উত্তীর্ণ হচ্ছে না, সেই পারিবারিক ছবিতে আমার মতে, যেটা আমি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবির মতো, সেটাও আমি বানাবো না। আমি যে ছবি বানাবো সেটা তার মধ্যে আমার কিছু সিগনেচার, কিছু এলিমেন্ট থাকবে। মনে করো এখনকার দিনে বেশিরভাগ ফ্যামিলি ড্রামা, মানে যেটা তুমি বললে যে সিরিয়ালেরই আরেকটা অংশ, মানে সেটা হয়তো বক্স অফিস সাফল্য পেয়ে। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা সার্থক সিনেমা হয় সবসময় যে উঠছে তা নয়। Right. তো তোমার ক্ষেত্রে কোনটা বেশি ম্যাটার করে আলটিমেটলি? যে আমার কাছে একটা জিনিসই ম্যাটার করে, আমি যে ছবিটা বানাচ্ছি সেটা আমি নিজের গাঁটের পয়সা খরচা করে দেখতে ইন্টারেস্টেড হবো কিনা। আমি নিজে সেটা, আমি নিজে, আর কিছু আমার কাছে ম্যাটার করে না। বক্স অফিস ম্যাটার করে প্রযোজকের কাছে, বা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা ফিল্ম ফেস্টিভ্যাল বা এগুলো ম্যাটার করে প্রযোজকের কাছে। আমার কাছে বক্স অফিস হোক, অ্যাওয়ার্ড হোক, ফেস্টিভ্যাল হোক, যাই হোক, সেগুলো উপরই পাওনা। আমার কাছে ম্যাটার করে যে আমি যেটা, যে গল্পটা বলতে চাইছি এবং দেখতে চাইবো, সেইটা হচ্ছে কিনা। রাইট। আর মৃণাল সেনের তোমার উপর কিরকমভাবে ইনফ্লুয়েন্স, কিছু তুমি বললে তো ইনফ্লুয়েন্স? মৃণাল সেনের ইনফ্লুয়েন্স খুব ছোট বয়সে আমি আকালের সন্ধানে দেখেছিলাম, কাজে ফিল্ম উইদিন আ ফিল্ম স্ট্রাকচারটা আমার সেই সময় থেকে আকর্ষণ করেছিল। ইনফ্যাক্ট অটোগ্রাফে যে ফিল্ম উইদিন আ ফিল্ম স্ট্রাকচারটা আমি ব্যবহার করেছি, সেটা অনেকটাই কিন্তু, মানে তার অনেকটা ক্রেডিট, অনেকটা ইন্সপিরেশন কিন্তু আকালের সন্ধানে থেকে। এছাড়া অবভিয়াসলি আমার খুব প্রিয় ছবি খারিজ, একদিন প্রতিদিন, ডেফিনেটলি পদাতিক, 22শে শ্রাবণ খুব প্রিয় ছবি। সো নানান রকম ইনফ্লুয়েন্স তো আছে। একদিন প্রতিদিনের কথা যখন উঠলো, সেখানে যে মানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার, যে এই যে মেয়েরা কাজ করছে সেটা নিয়ে, সেটা তো এখনো খুব একটা, খুব কি পাল্টেছে? মানে বাইরে না, পাল্টায়নি। মানে আজকে একজন যদি রাত্রে বাড়িতে না ফেরে, হ্যাঁ, সেটা নিয়ে যেটা হয়, সমাজটা কিন্তু খুব যে পাল্টেছে তা কিন্তু নয়। ইনফ্যাক্ট অনেকে সেই সময় বলেছিলেন যে মানে মিনু কোথায় গেল, কোথায় ছিল সারা রাত। এই প্রশ্ন তৎকালীন অনেক বড় বড় পরিচালককে ভাবিয়েছে, এবং তারা বলেছেন যে এটা তো তোমায় বলতেই হবে। মৃণাল সেন বলছে আমি জানি না, এটা আমার বলার কোনো দায় নেই। মানে ওয়াই আর ইউ, মানে ইভেন বদার্ড যে উনি কোথায় গেল। সো এই ওনার অ্যাবসেন্স ট্রিলজিটা মারাত্মক, আমার খুব প্রিয় একটা ট্রিলজি। আচ্ছা, গতকাল এটা পোস্ট করেছো দেখলাম, প্রাউড অফ, মানে তোমার সেটা অবভিয়াসলি যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, যে তুমি একই সঙ্গে অনেককে ধন্যবাদ দিয়েছো, তাহসানকেও ধন্যবাদ দিয়েছো, অথচ এই এই প্রায় এপার বাংলায় হয়তো কম, ওপার এই যে মানে তাহসান তোমায় মানে এখনো চলতেই থাকে। না দেখো, আমার মনে হয় ইট টেকস না, বিকজ ইট টেকস আ ভিলেজ টু রেজ আ চাইল্ড বলে একটা কথা আছে ইংরেজি। মানে একটি একটি বাচ্চাকে বড় করতে একটা টোটাল একটা গ্রামকে লাগে, এবং সেই গ্রামে তো অবভিয়াসলি বাবা মার ভূমিকা সবচেয়ে বেশি। তো সেখানে মিথিলা এবং তাহসান যেভাবে মানুষ করেছেন আয়রাকে, এবং অবভিয়াসলি তার সাথে আয়রার মামা, মাসি, দাদু, দিদা, ইনারাও আছেন। এবং মিথিলা সেখানে ইয়ের কথাও বলেছেন, আমার মার কথা বলেছেন, আমার ভাগ্নির কথা, আমার দিদির কথা বলেছেন। সো আমার মনে হয় পারিপার্শ্বিকের সাথে সচেতন থাকা, পারিপার্শ্বিকের ব্যাপারে সচেতন থাকা এবং প্রতিবাদের ভাষা, এটা খুব ইম্পর্টেন্ট, এবং which is why I think it's very very important
এই 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 ছবিটা খুব খুব জরুরি একটা ছবি যেটা আয়রা এঁকেছে। রাইট। তো এই বাংলাদেশের ওই অস্থির সময় তুমি কতটা চিন্তায় ছিলে সে সময়? প্রচন্ড চিন্তা ছিল, ইন্টারনেট অফ হয়ে গেছিল, যোগাযোগ করা যাচ্ছিল না। ফাইনালি ইন্টারনেট এসছে, আমিও আমার ফেসবুক প্রোফাইলে একটা প্রতিবাদ জানিয়েছিলাম। সত্যি যেটা হচ্ছে খুব খুব মানে ভয়ঙ্কর, মানে 14-16 বছরের ছাত্রছাত্রীদের যেভাবে মারা হচ্ছে, মানে পুলিশ গুলি চালাচ্ছে, এই নিষ্ঠুরতার তো আমি কোনো নজির খুঁজে পাচ্ছি না। রাইট, রাইট। এই জায়গা থেকে আরেকটা যেটা একদম সিনেমার প্রসঙ্গে আসি, মন আমি এটা এই মানে নির্বাচন নিয়ে কম আলোচনা হয়নি, যে মানে কারণ অফলেট ওর মানে যদি আমি ওই সেম যদি সোশ্যাল মিডিয়া ইমেজ ধরি তাহলে তার সঙ্গেও যাবে। তো তোমার মানে না, আমি সবসময় এটার বিরুদ্ধে, কারণ আমার মনে হয় একজন অভিনেতা বা একজন অভিনেত্রী একপাল মাটির মতো, সে নিজেকে নানান জায়গায় নানান ছাঁচে ঢেলে নেয়, সেটাই তার কাজ। তো সেই জায়গায় অবভিয়াসলি প্রথমত মনামির যে দৈহিক গঠন যে এবং মুখশ্রী যে, সেটার সাথে গীতা সেনের একটা মিল আছে, তো সেইটাকে মাথায় রেখে ওকে কাস্ট করা। এবং মনামি অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী, যেটা আমি ওর টেলিফিল্ম দেখে জানতাম। এবং তার সোশ্যাল মিডিয়া কি ইমেজ সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ইম্পর্টেন্ট সে অভিনেত্রী হিসেবে সে চরিত্রে কতটা ঢুকতে পারছে, এবং সেটাও সত্যি কথা বলছি ফাটিয়ে দিয়েছে। মানে পদাতিকের সারপ্রাইজ প্যাকেজ কিন্তু মনামি। ওকে, ওকে। একটা জিনিস জানতে চাইবো যে তুমি এত ধরনের ছবি করো, তো এক একটা ছবিতে এক এক রকম মুড, লেখা ভাবনা থেকে তোমার মানে প্রসেসে, মানে ইন্টারনাল যে প্রসেস হয় বা তার আগে যে প্রসেস, সেখানে কি কোনো চেঞ্জ আসে না? কীরকমভাবে বা সিন মুখোপাধ্যায় কীভাবে এগোয়? ধরো পদাতিকের জন্য যে কোনো রকম মানে অ্যাজ একটা প্রসেস। অবভিয়াসলি আলাদা আলাদা ছবি, আলাদা আলাদা থিমের, আলাদা আলাদা প্রসেস। কারণ পদাতিকের যেটা আমার যা, পদাতিক লকডাউনের সময় লেখা একটা ছবি, তো প্রবল রিসার্চ, অনেক বেশি লোকের সাথে দেখা করা, তার স্মৃতিচারণ। বায়োপিকের প্রসেসটাই তো আলাদা না, সেটা তো সম্পূর্ণ একটা আলাদা প্রসেস। সেরকম যত বিবিধ বিষয়ে আমি ছবি করি, তত বিবিধ বিষয়ে আমার রিসার্চটাও করতে হয়, এবং তত বিবিধ বিষয়ে আমার আগ্রহ আছে বলে হয়তো সেই রিসার্চটা সম্ভব হয়। অনেকের ক্ষেত্রে শুনতে মানে আমরা জানি না, অনেক প্রযোজকের ক্ষেত্রে যে ওই সময়টা উনি এখান থেকে সরিয়ে রাখেন, ফোন ধরেন না, এতে থাকে। তো শ্রী মুখোপাধ্যায় কিছু কি এরকম কিছু করে কখনো? না, নর্মাল লাইফ করে মানে অন অ্যান্ড অন অফ। ওটা কোনোদিন কোনো অসুবিধা হয় না। আর এটা যদি আচ্ছা বলছি, পুজোয় কি আসছে কিছু? পুজোয় টেক্কা, হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ টেক্কা তো পুজোয় টেক্কা আসছে, পুজোয় ইয়েও আসছে, আমাদের ফেলুদাও আসছে। আচ্ছা, পুজো ফেলুদাও আসছে। তো টেক্কা নেই কতটা তুমি, কারণ টেক্কা আগেন খুব কমার্শিয়াল, একটু কমার্শিয়াল ঘরানার ছবি, পদাতিকের থেকে একদম বিপরীত। এবার কেউ যারা পদাতিক ভালোবাসে তারা বলে যে না না, শ্রী মুখার্জি আবার মানে যত্ন নেই, ইত্যাদি ইত্যাদি। না সেটা কিন্তু লোকে এটাও বলছে যে অ্যাকচুয়ালি ওই টেক্কা নামটাতেই আসলে সব লুকিয়ে আছে, বাকিদের টেক্কা দেওয়ার জন্যই টেক্কা আসছে। না না, ওরকম না। দেখো, আমার মনে হয় আগেন, আমি বিবিধ বিষয় আগ্রহী বলেই আমি বিবিধ বিষয়ের ছবি বানাই। তো আমার একটা বছরে আমার 4টে রিলিজ যদি এই বছর আমি ধরে নিই, অতি উত্তম, পদাতিক, টেক্কা, সত্যি বলে সত্যি কিছু নেই, 4টে সম্পূর্ণ 4টে স্বাদের, 4টে সেন্সিবিলিটির ছবি। এছাড়া ওটিটিতে আসছে শেখর হোম হিন্দিতে, বাংলায় ফেলুদা, সম্পূর্ণ আবার ভিন্ন আমি ভিন্ন ধারার বিবিধ বিষয়ে কাজ করতে পছন্দ করি। টেক্কার মেন নিয়েটা কি যদি একটু বলো, যতটা মানে এটা নিয়ে লোকজনে এখনো মানে রয়েছে। টেক্কা ইজ আ হস্টেজ থ্রিলার, এইটুকু বলতে পারি, এর বেশি আমি কিছু বলতে পারবো না। এটা সত্য ঘটনা ইন্সপায়ার্ড না, এটা অন্য আরেকজনের গল্পের ওপর, অন্য একজনের গল্প, সেখান থেকে চিত্রনাট্য তৈরি করে বলা একটা ছবি। ভাস্কর চট্টোপাধ্যায় বলে একজন লেখক আছেন, ওনার গল্প। আর শেখর হোমসের জাস্টিয়ে বেরিয়েছে এবং সেটা একটা ভালো, হ্যাঁ জাস্ট বাজ। তো ওটা মানে লোকজন আমাকে জিজ্ঞেস করছে কি আছে, মানে শার্লক হোমস আছে কতটা আবার আমাদের এখানকার গোয়েন্দা আছে কতটা, সব মিলিয়ে মিশিয়ে আছে। আমরা ছোটবেলা থেকে, তোমার কাছে মানে যেসব গোয়েন্দাদের প্রভাব আছে সেটাই কি তুমি ওখানে? বাঙালি তো, শেখর হোম তো বাঙালি, এবার হোম তো একটা বাঙালি সারনেম, তো শেখর হোম একটা বাঙালি চরিত্র। খুব ইন্টারেস্টিং একটা ভারতীয় টেক, এবং সেটা আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে এই যে অনসম্বল,
কে মেনন, রণবীর শোরে, রসিকা দুগ্গল, কীর্তি কুলারি, আমাদের এখানকার রুদ্রনীল ঘোষ আছেন, কৌশিক সেন আছেন। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং ইন্ডিয়ান পিক। কে মেননের রের পর কেকের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। খুব প্রিয় অভিনেতা, খুব প্রিয় অভিনেতা এবং দুর্দান্ত একটি ব্যক্তিত্ব সম্পন্ন অভিনেতা, এবং ওটিটি স্পেসে তো ওয়ান অফ দ্য সুপারস্টার্স। এই যে ধরো কে মেনন, চঞ্চল চৌধুরী, আবার কলকাতা তো যারা আছেন তাদের, আবার বাইরে তুমি বিদ্যা বালানের সঙ্গে কাজ করছো, রসিকা দুগ্গলে আমি যেটুকু টিজারে দেখেছি তাতেই আমার খুব মানে চোখে ধরেছে, মানে ওনার এক্সপ্রেশন, চোখের ব্যবহার, প্রয়োগ, তাকানো। তো তোমার এই কীরকম মানে এক একজনের অ্যাপ্রোচ বা এক একজনের সেটা কি মানে কোথায় অভিনেতা অভিনেতার নানান ধরনের সঙ্গে আমি খাপ খাইয়ে নিই। কেউ ইনস্টিংটিভ হয়, কেউ মেথড হয়, কেউ একতাল মাটির মতো হয়, নিজের মতো গড়ে নিতে হয়। সো যে অভিনেতা যেরকম তার সাথে আমি সেরকম ভাবে ব্যবহার। কে মেনন প্রচন্ড ইন্টেলিজেন্ট, বুদ্ধিদীপ্ত একজন অভিনেতা, যে অনেক ইনপুট দেন, তার সাথে সেই কথা বলে বলে একটা জায়গায় পৌঁছতে হয়। একদম শেষের দিকে এসে গেছে। এত গুলো এই কদিন ধরে ফেডারেশন মানে আমি চলছিল, লাস্ট দিন তোমায় আমি দেখলাম না সাংবাদিক বৈঠকে, তো সেখানে না আমি ছিলাম, আমি পেছনে ছিলাম। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে যেটা জানতে চাইবো যে ফাইনালি এখন এরপরও এখন অনেক কোয়েশ্চেন আনআনসার্ড হয়ে রয়েছে, এবং যেটুকু আমরা পরবর্তীকালে যখন জিজ্ঞেস করেছিলাম তারা বলেছিলেন যে যে নতুন রুল বুকের কথা হচ্ছে, যে সে সম্পর্কে এখনো কিছু জানেন না, শুটিং হয়তো শুরু হয়েছে, তো তোমার এই নতুন রুল বুকে তোমার মানে খুবই দরকার নতুন পরিবর্তন। রুল বুকের কাজ শুরু হয়েছে, রিভিউ কমিটি গঠন হচ্ছে, এবং রিভিউ কমিটি কি কি চেঞ্জ আনবে সেটা নিয়ে আলোচনা চলছে। সব স্টেক হোল্ডারদের কনসাল্ট করে সেই নতুন নতুন নিয়মের প্রস্তাব দেওয়া হবে, এবং এটা খুব জরুরি, কারণ এর আগের নিয়ম যেগুলো ছিল সেগুলো যখন ঠিক হয়েছিল তাতে অনেক স্টেক হোল্ডারকেই কিন্তু কনসাল্ট করা হয়নি। এবার যেটা হবে সেটা হোপফুলি সবাইকে কনসাল্ট করে করা হবে, সো যাতে কারোর কমপ্লেনের জায়গা থাকবে না। কারণ মানে তোমার ক্ষেত্রে তো মনে হয় অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছো অ্যাজ এ ফিল্ম মেকার। ডেফিনেটলি, এবং সেই সমস্যা আমার যতটুকু হয়েছে তার থেকে হাজার গুণ বেশি হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের, যারা ছোট প্রযোজক নিয়ে কাজ করেন, যাদের সবসময় সেই নিয়ম মানার মতো মানে আর্থিক অবস্থা থাকে না। সো ডেফিনেটলি। রাইট। আর জানতে চাইবো যে খেলার প্রতি তো তোমার অলওয়েজ প্যাশনেট, তো আমি জানি না তুমি অলিম্পিক কতটা ফলো করো। অলিম্পিক করি ফলো, ক্রিকেট বেশি করি, বাট অলিম্পিকও করি। তো মানে নতুনদের মানে কোনো খেলাধুলার ইন্সপিরেশন বা কিছু তোমার স্পোর্টস নিয়ে কখনো বায়োপিক করার ইচ্ছে? স্পোর্টস বায়োপিক তো আমি সবসময় করতে ইচ্ছুক, এবং ক্রিকেটিং বায়োপিক হলে বেশি, কিন্তু অলিম্পিক স্পোর্টস যদি হয় ডেফিনেটলি অভিনব বিন্দার বায়োপিক করতে আমি খুবই আগ্রহী, কিংবা নীরজ চোপড়ার বায়োপিক করতে আমি খুবই আগ্রহী, কিংবা সানিয়া মির্জার বায়োপিক করতে আমি খুবই আগ্রহী। সানিয়া মির্জা অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ব্যাপ্তি, অনেক বেশি অবভিয়াসলি। মানে ঠিক আছে, অবশ্যই। তাহলে পদাতিক, আমি যদি জাস্ট ওয়ান লাইনে জানতে চাই যে পদাতিক সৃজিত মুখোপাধ্যায় যদি বলি যে এতগুলো ছবি করেছে, আমাদের পদাতিক কোন সৃজিত মুখোপাধ্যায়কে চেনাবে? যে সৃজিত মুখোপাধ্যায় সিনেমার ছাত্র। থ্যাংক ইউ সো মাচ।